বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় সশস্ত্র বাহিনীর লোক আমাদের তথ্য কি পাচার হয়ে যাবে না? এই জিনিসটি 6 মাস 8 মাস যাবৎ জেনেও চুপ করে আছেন ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানই ভারতীয় দালাল। এই বেঈমান, এই মির্জাফর যাওয়া উচিত। গো ওয়াকার গো, সবাই স্লোগান তুলুন। বাংলাদেশের বর্তমান বিশৃঙ্খলার জন্য এই ওয়াকার দায়ী, তার ডিজিএফআই দায়ী। আমি স্পষ্ট করে বলছি, তার পদত্যাগ করা উচিত। আমরা তাকে চাই না, তাকে আমরা বিশ্বাস করি না। আমাদের করের টাকায় তার বেতন না হোক, তার এখন এই কথা বলার পর থেকে তার টাকা পয়সা যেগুলো দিয়ে তার স্ত্রী বাচ্চাদের ভরণ পোষণ হচ্ছে সব হারাম হয়ে গেল। এরপরে দেখেন, তারেক রহমান বলছে মবের পেছনে প্রশ্রয়দাতা সরকার। না, তারেক রহমান সত্য ঢেকে রাখার চেষ্টা করেছেন। এই কথা বলার পর আবার বোঝা যাচ্ছে বিএনপির এই অধঃপতন থেকে উত্থান খুব কঠিন হবে। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত সরলতা অবলম্বন না করবেন ততক্ষণ সংকট বোঝা যাবে আপনিই প্রশ্রয় দিচ্ছেন। এটার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশের ডিজিএফআই। এই কথা না বলা, অর্থাৎ এই ডিজিএফআই বিএনপিকে ইন্ধন দিচ্ছে। এটা যদি তারেক রহমান বুঝেও না বুঝার ভান করে, তাহলে তার পতন, তার দলের পতন, তাদের দুর্বলতা, ধীরে ধীরে দুর্বল হয়ে যাওয়া অনিবার্য। হত্যার আগে এই লাল চাঁদকে 3 বার হুমকি দিয়েছে। তখন কেন বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি? তখন কেন বিএনপি উদ্যোগ নেয়নি এই ব্যবসায়ীকে বা সাবেক দলের কর্মীকে বাঁচানোর জন্য? কেন তারা তখন চুপ করেছিল? হত্যার পরে এখন তারা এত কিছু করছে। এরপরে হাসিনার নৃশংসতার বিচার চেয়েছে আন্তর্জাতিক আদালত। এই বিচার, নৃশংসতার বিচার হতেই হবে ভবিষ্যৎ উদাহরণের জন্য, নয়তো সাধারণ মানুষ এভাবে মরতেই থাকবে। বিএনপি পাথর দিয়ে মারবে আর ছাত্রলীগ ছুরি দিয়ে মারবে। এভাবেই আমরা কখনো এর হাতে কখনো ওর হাতে মার খেয়ে যাব। আওয়ামী লীগ এসে গ্যাসের দাম বাড়াবে, বিদ্যুতের দাম বাড়াবে, সেই টাকা বিদেশে লুটপাট করবে। আর বিএনপি এসে চাঁদা নিবে আর জিনিসপত্রের দাম বেড়ে যাবে। দুইজনে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করবে। চাঁদপুরে খতিবের উপরে হামলা। খতিব এখন শঙ্কামুক্ত। খতিবের কাছে এসেছিল মিলাদ পড়ানোর জন্য এক যুবক। খতিব বলেছেন, আল্লাহর কাছে সরাসরি প্রার্থনা করো। চাকরির জন্য সচিবের কাছে দরখাস্ত না করে যদি পিয়নের কাছে দরখাস্ত করো, তাহলে কি সেই চাকরি হবে? হবে না। তখন সেই যুবক বলে, আমি ভেবেছিলাম আল্লাহর রাসূলকে পিয়ন বলেছে, এই কারণে আমি ঈদের দিনে একটি বড় ছুরি কিনি, তারপর সচিব হুজুর আঘাত করি, কারণ হুজুর আল্লাহর রাসূলকে পিয়ন বলেছে। এইভাবে ভুল বোঝা, ভুল ব্যাখ্যা করা, সেই অনুযায়ী নিজেকে মুফতি মনে করা। উনি হয়তো নিজেকে পিয়ন বলেছেন। যাই হোক, যাকেই বলুক না কেন, এটা একটা খারাপ কাজ করেছে। সে এখন ধরা খেয়েছে, তাকে এখন রিমান্ডে দেওয়া হয়েছে। বিএসএফের গুলিতে আমাদের সীমান্তে 2 বাংলাদেশি নিহত, অথচ ওয়াকারুজ্জামান ব্যস্ত দেশে গোলযোগ পাকাতে, ইউনূসকে ব্যর্থ করতে, বিভ্রান্ত করতে। এবং আশ্চর্য ব্যাপার, এই বিএসএফের হত্যা নিয়ে বাংলাদেশের মিডিয়াতে কোনো আলাপ নেই। সেটা কি হত্যা নয়, নাকি ওটাই শুধু হত্যা? বিএনপি নেতাই মারা গেছে, মিডিয়া কেন এটা নিয়ে কথা বলছে না? এটার রহস্যটা কি? রোকসানা আঞ্জুম নিকুলদের এটা নিয়ে কেন টক শো নেই? খালেদ মহিউদ্দিনের এটা নিয়ে কেন আলোচনা নেই? কারণ ভারতীয় ছোট লোকের দালাল এরা, 2 পয়সার দালাল। এদের মা দালাল, এদের বাপ দালাল, অপরিষ্কার জন্ম এদের। যুবলীগের সন্ত্রাসীর গাড়ি দখলে নিল বিএনপি। বলছে কিনে নিয়েছে, কিন্তু কাগজপত্র দেখাতে পারেনি। তোমার কেনার জন্য কি গাড়ি আর নেই? শোরুমে গাড়ির অভাব পড়ছে, যুবলীগের কর্মীর গাড়ি কিনতে হবে। বিএনপি আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগকে। মানুষের আত্মবিশ্বাস কমে যাচ্ছে, বিএনপির উপরে ভরসা বিশ্বাস কমে যাচ্ছে। এ কারণেই এনসিপি নেতাদের জনসভাগুলোতে মানুষের এত উপচে পড়া ভিড় ঢল নামছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আর কতদূর এগোবে? তো তারেক রহমানের নেতৃত্বেই ফ্যাসিবাদীর আন্দোলন দানা বেঁধে উঠেছে, এটা বলেছে বিএনপি নেতা আপনার আব্দুস সালাম, ব্যারিস্টার আব্দুস সালাম। যারা এগুলা বলবে, হাসিনার আমলে এরকম বলার লোক ছিল, তারা বাড়তি সুবিধা চায়, এমপি হতে চায়, পৌরসভার চেয়ারম্যান হতে চায়। যারা এরকম নেতাদেরকে বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করে এবং তারা সেগুলোর বিনিময়ে কিছু নিবে,
জনগণের মাথা বেচবে, লুটপাট করবে। এই ছিল আজকের আমার দেশের কিছু খবরের ব্যাখ্যা দিলাম। আজ আমার দেশের প্রধান শিরোনাম, নারকীয় হত্যায় রাজনীতিতে ঝড়। এই নারকীয় হত্যার মানুষ স্তম্ভিত হয়েছে। তবে এই হত্যার আড়ালে সীমান্তে 2 জন মানুষকে হত্যা করেছে বিএসএফ। এই নিয়ে ওয়াকারুজ্জামান কোনো অ্যাটেম্প্ট নেই, মিডিয়াতেও কোনো আলোচনা নেই। শুধুমাত্র এই লাল চাঁদ মিয়াকে হত্যা নিয়ে মিডিয়া পড়ে আছে। মিডিয়াকে সন্দেহ করুন, চিনতে থাকুন, তাহলে যত দ্রুত আমরা মিডিয়াকে চিনতে পারবো, এই মিডিয়া নামক ফ্যাসিবাদকে চিনতে পারবো, ততদিন আমাদের চূড়ান্ত মুক্তি ঘটবে। যত দ্রুত চিনব ততই আমাদের জন্য মঙ্গল। শাহবাগ ও রাজশাহীতে অবরোধ, অর্থাৎ 24 সালের এই দিনের কথা বলা হয়েছে। হত্যার আগে ফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা, অর্থাৎ লাল চাঁদ মিয়াকে হত্যা করছে, সন্ত্রাসীরা হুমকি দিয়েছে, তারপরও কোনো ব্যবস্থা নেয়নি তার দল। সারা দেশে বিক্ষোভ, খুনিদের বিরুদ্ধে গণপ্রতিরোধের ডাক। পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যা। ভবিষ্যতে ক্ষমতার অপপ্রয়োগ রোধে সরকার হাসিনা নৃশংসতার বিচার। স্টেটমেন্টস পত্রিকা, অর্থাৎ আন্তর্জাতিক পত্রিকা, উপমহাদেশের সাম্প্রতিক ইতিহাসে শান্তিকালীন অন্যতম নৃশংস দমন নিপীড়ন এই শেখ হাসিনার হত্যা নির্যাতন। সশস্ত্র বাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করছেন ভারতীয় সামরিক কর্মকর্তারা। এই যে দেখেছেন, এটা নিয়ে আলাদা পর্ব করা উচিত, তাই না? হত্যার আগে ফোনে হুমকি দেয় সন্ত্রাসীরা। তারপরে শেষ পৃষ্ঠা কি আছে? বিএনপির দুর্গে মর্যাদার লড়াই হেভিওয়েটদের। গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর। চিকিৎসায় অবহেলার দায়ে শাস্তির রেকর্ড। চাঁদাবাজদের কাছে দেশ ছেড়ে দেবে না জামায়াত। ডাক্তার রফিকুল ইসলাম খান, জয়েন্ট সেক্রেটারি। চাঁদপুর খতিবের উপর হামলাকারী উগ্রবাদী। ইইউতে অভিবাসন প্রত্যাশীদের পেছানোর শীর্ষ বাংলাদেশিরা। যুবলীগ সন্ত্রাসীর বিলাসী গাড়ি এখন বিএনপি নেতার কবজায়। দেখেছেন, সে যুবলীগ ব্যবহারের জুলাই শহীদ ওয়াসিমের হত্যা, এই যে ছাত্রদলের শহীদ ওয়াসিমের হত্যা মামলার আসামির গাড়ি ব্যবহার করছে যুবদলের লোকেরা, বিএনপির লোকেরা। বুঝতে পারছেন? পিকেকের আত্মসমর্পণ, নতুন অধ্যায়ের সূচনা। একটা এরদোয়ানের খবর, বিস্ময়কর খবর। আপনার এটা মানে তুরস্ককে যারা ভাগ করতে চায়, বোমার চেয়ে মৃত্যু অনাহারে, বেশি মৃত্যু অনাহারে। আহমেদাবাদে বিমান বিধ্বস্ত, আগে বন্ধ জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ। তুর্কির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করলেন এরদোয়ান। পিকেকের স্বাধীনতাকামীরা আত্মসমর্পণ করছে এরদোয়ানের কাছে, অস্ত্র সমর্পণ করছে। বোমার চেয়ে বেশি মৃত্যু অনাহারে, ক্ষুধায় মৃত্যু, 67 শিশুর মৃত্যু, দুর্ভিক্ষের ঝুঁকিতে 6.5 লাখ শিশু, 24 ঘন্টায় নিহত 59, পশ্চিম তীরে ফিলিস্তিন আমেরিকাকে ফিটিয়ে হত্যা। কি ভয়ানক ব্যাপার! এই ছিল আজকের আমার দেশের পাঠযোগ্য আকর্ষণীয় পত্রিকার আকর্ষণীয় খবরগুলো। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মিডিয়ার ভূতকে চিনুন। প্রতিদিন একজন ফ্যাসিবাদী সাংবাদিকের, মুখোশধারী সাংবাদিকের ছবি ফেসবুকে স্ট্যাটাস দিন আর লিখুন ফ্যাসিস্ট নাম্বার 1, সফট আর্মি, আওয়ামী লীগের সফট আর্মি। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।